নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজকে আমরা এই যে ম্যারাথন সিরিজটা চলছে এবিটি এর, সেই ম্যারাথন সিরিজের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমি কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 4 নিয়ে আলোচনা করব। অবভিয়াসলি পেজটা মেনশন করার ডেফিনেটলি দরকার। পেজ নাম্বার হচ্ছে 23, কিন্তু আমি এখানে পেজ নাম্বার লিখে রেখেছি 25। ওকে, নো প্রবলেম। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি তোমরা কিন্তু ভিডিওটি লাইক শেয়ার করো। আর ভিডিওটি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে, ওকে 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 ওকে, হ্যাঁ ওকে। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো 6টা তোমাদেরকে এমসিকিউ করতে হবে, যার প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হচ্ছে 1 নম্বর করে রয়েছে। আচ্ছা, 6টা কোয়েশ্চেন 6 নম্বর। এখানে তোমাদের কটা কোয়েশ্চেন্স দেবে সেটা দেখে নাও। এখানে টোটাল তোমাদের কোয়েশ্চেন্স কিন্তু 6টাই দেবে, এখানে কোনো অর পাবে না। তো চলো ভালো করে কোয়েশ্চেন্সগুলোকে পড়ে সলভ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে ax স্কয়ার প্লাস bx মাইনাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি কি? 4টে অপশন দিয়ে দিয়েছে। এই 4টে অপশনের মধ্যে নিশ্চয়ই যে কোনো একটা অপশন হবে। চলো আমরা অঙ্কটা একটুখানি করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। তো ফার্স্ট অফ অল কোয়েশ্চেন্সটা বলেছে কি? তা 1 নম্বরের কোয়েশ্চেন্সটা যেটা বলেছে ax স্কয়ার প্লাস bx মাইনাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, এই ইকুয়েশনটাকে না আমি আরেকটু সুন্দরভাবে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। কিরকম ভাবে? ধরো ax স্কয়ার প্লাস ধরো bx প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা 6 ভেবো না, 0। তো যেখানে আমি দেখো, আমি যদি এই দুটো ইকুয়েশনের মধ্যে কম্পেয়ার করি তাহলে c1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস c। ওকে, এটা পরে আমার কাজে লাগবে। তো এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনের দুটো বীজ যদি সমান এবং বাস্তব এবং সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে এখানে যে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac1 হবে। এখানে যেহেতু c1 ইউজ করেছি তাই c1 হবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়েশন, এটাই প্রমাণ করে দিচ্ছে যে দুটো বীজ পরস্পর সমান। ওকে, তো এরপর আমি কি করব? বি স্কোয়ার ইকুয়ালস টু 4a, এবার c1 এর জায়গায় আমরা মাইনাস সিটাকে ইউজ করব। মাইনাস সি যদি ইউজ করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ac, সেখান থেকে আমরা পাবো হচ্ছে বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এই ইকুয়েশনটা আমাদের আসছে, এই কনসেপ্ট আসছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তুমি এখানে অপশানে দেখো বি স্কোয়ার প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0 বলছে। ওকে, এবার সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে? বলছে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ হচ্ছে PNR ডিভাইডেড বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? মূলধনের পরিমাণ কত হবে? আমাকে মূলধনটা চেয়েছে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলতে চাইছে? সেকেন্ড কোয়েশ্চেনটা বলতে চাইছে ধরো একটা মূলধন রয়েছে, আমি মূলধনটা জানি না, মূলধনটা আমি ধরে নিলাম P1। তো সেই P1 r% সরল সুদের হারে n বছরের সুদ কত হওয়া উচিত? এত হওয়া উচিত, কিন্তু সেটাই আমাকে এখানে দিয়ে দিয়েছে PNR ডিভাইডেড বাই 25, এটা বলে দিয়েছে। তো এবারে আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই যদি করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাবো, এখানে 100 এর সাথে 25 কাটো, এখানে 4 থাকে, এখানে আচ্ছা এটা কিন্তু n, ঠিক আছে? এই n এর সাথে এখানকার n কাটো, আর এখানে r এর সাথে এখানে r কেটে দাও। তাহলে তোমার কাছে কি পড়ে থাকবে? তাহলে P1 ইকুয়ালস টু পড়ে থাকবে হচ্ছে P ইন্টু এখানে 4, কারণ এই 4টা এখানে ডিভিশন ছিল, এটা ক্রস মাল্টিপ্লিকেশনে চলে যাবে। তাহলে একটু ভালো করে লিখি, তাহলে লিখলে আমরা যেটা দেখতে পাবো যে মূলধনটা রয়েছে সেই মূলধন ইকুয়ালস টু P1 ইকুয়ালস টু
4p, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটাকে, খুব ভালো অঙ্ক। দেখো এগুলো বেশি করতে লাগে না, কারণ শর্ট কোয়েশ্চেন্স 1 নম্বরের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তো এত করতে লাগবে না, ওরা সেইভাবে অঙ্কটাকে দেবে। তো থার্ড কোয়েশ্চেন কি বলছে যে এবিসিডি বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের এডি প্যারালাল টু বিসি, যদি অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিসিডি এর মান কত হবে? 4টে অপশন দিয়ে দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা অপশন হবে। তো প্রথমে আমরা কি করব, একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম আঁকবো। এটা একটা বৃত্তটাকে অসাধারণ দেখতে লাগছে, বুঝতেই পারছো তোমরা। তো প্রথমে আমরা একটা ট্র্যাপিজিয়াম আঁকবো। ট্র্যাপিজিয়ামটা একটু আস্তে করে এঁকে নিই। হ্যাঁ, তোমরা আবার ট্র্যাপিজিয়াম দেখে ভয় পেয়ে যাও না। যাই হোক, এখানে আমি কি করব, এখানে হচ্ছে এডি লিখব আর এখানে হচ্ছে বিসি লিখব, ঠিক আছে? কারণ বুঝতে সুবিধার্থে, কারণ এখানে এডি প্যারালাল টু বিসি বলে দিয়েছে, আমি এইভাবেই লিখব। তাহলে এখানে এই দুটো লাইন হচ্ছে পরস্পর প্যারালাল। তো এই দুটো লাইন পরস্পর প্যারালাল হলে আচ্ছা আরেকটা জিনিস বলে দিয়েছে, অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু তোমাদের বলে দিয়েছে 75 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি বলেছে, তো অ্যাঙ্গেল বিসিডি বের করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা তোমাদেরকে বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো কিভাবে বের করব দেখে নাও ভালো করে। আমরা জানি বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজের কোণাকুনি থাকা দুটো অ্যাঙ্গেলের মানে অপোজিট যে দুটো অ্যাঙ্গেল রয়েছে তাদের যোগফল 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি, এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি একটু ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো। অ্যাঙ্গেল এডিসি প্রথমে বের করব আমরা, এটা নিশ্চয়ই বুঝতে পারছো 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি, ওটা ভ্যালুটাকে ডাইরেক্ট আমরা লিখে নিচ্ছি। এবার এখান থেকে যদি সলভ করি তাহলে এটা হচ্ছে 105 ডিগ্রি চলে আসছে। গুড। আচ্ছা এইবারে এই দুটো সাইড কিন্তু প্যারালাল। আচ্ছা আমরা এখানে এখন কত পেলাম? 105 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে এই দুটো সাইড প্যারালাল, তো এইটা যদি একটা কমন লাইন হয় যেটা কিনা এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ ছেদক হিসেবে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে দুটো অ্যাঙ্গেল কিন্তু পরস্পর যুক্ত হয়ে 180 ডিগ্রি হয়। এটা কিন্তু নিয়ম, আমরা ক্লাস 8-এ পড়েছিলাম। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এখানেও। তো সেক্ষেত্রে অ্যাঙ্গেল এডিসি মানে হচ্ছে 105 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180, মানে প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো সেখান থেকে আমরা যদি সলভ করি তাহলে কিন্তু এই 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বাদ দিলে সেই 75 ডিগ্রি হচ্ছে, মানে সেই হিসাবে দেখতে গেলে এটাও কিন্তু 75 ডিগ্রি হয়ে গেল। তাহলে কত নম্বর অপশন? অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এবার এর পরের কোয়েশ্চেন্সটা কি বলছে? এর পরের কোয়েশ্চেন্সটা যেটা বলবে সেটা হচ্ছে তোমার দেখো 4 নম্বরের কোয়েশ্চেন্সটা যেটা বলেছে, এই যে অ্যাঙ্গেলটা থিটা রয়েছে, এই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু ডেফিনেটলি 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে রয়েছে। থিটাটা কিন্তু 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে রয়েছে, মানে বুঝতে হবে থিটা অ্যাঙ্গেলটার যে বাউন্ডারিটা সেটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। বেসিক্যালি ক্লাস 10-এ তোমাদের এইটুকু পর্যন্তই আসবে, অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্তই আসবে। হলে আমাকে বলেছে এই যেটা ইকুয়েশন একটা দিয়ে দিয়েছে দেখো, 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে নিশ্চয়ই তোমার অ্যাঙ্গেলের ভ্যালুটাই বের করতে বলেছে। এখানে যে 4টে অপশন দিয়েছে এই 4টে অপশন কিন্তু অ্যাঙ্গেলের ভ্যালুই বের করতে বলেছে। তাহলে এটাকে কিভাবে করব আমরা? তো চলো দেখে নিই আমরা। 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে সিম্পল ভাবে 3 - 3 sin থিটা মাইনাস এই জায়গাটাকে করতে পারি 1 - sin স্কয়ার থিটা, খুব সুন্দরভাবে ইজ ইকুয়াল টু 0।
তাহলে এখানটায় দেখো খুব ইজিলি করতে পারি 1 মাইনাস সাইন থিটা, এটা কারণ 1 নম্বরে কোয়েশ্চেনে অত খাটার দরকার নেই। এটা 1 মানে 1 স্কোয়ার লিখতে পারি, 1 স্কোয়ার লিখতেই পারি, এটা 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। আচ্ছা, তাহলে বোথ টার্ম থেকে আমরা a মাইনাস 1 মাইনাস সাইন থিটা বা মানে কমন নিয়ে নেব। কমন নিলে এখানে পড়ে যাবে 3 মাইনাস 1, এটা মাইনাস সাইন থিটা, যেহেতু ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, তো সেখান থেকে আমরা 1 মাইনাস সাইন থিটা ইন্টু এটা 2 মাইনাস সাইন থিটা পেয়ে গেলাম ইকুয়াল টু 0। তাহলে একটা কেসে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু 1, আর একটা কেসে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু 2। এই দুটো, এবার বলো তো এর মধ্যে কোনটা হবে? আমি বলবো এইটা হবে। কেন? কারণ আমি একটু এখানেই বলে দিই, যদি থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেখানে সাইন থিটার ভ্যালুটা ডেফিনেটলি 0 থেকে 1 এর মধ্যে এক্সিস্ট করবে। তাহলে এটার সর্বোচ্চ ভ্যালু 1 বেরিয়েছে, তাহলে 1টাকেই নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা থিটা ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তো 5 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলেছে? একটি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, ঘন একক। ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত কি হবে? এখানে আর করা সম্ভব হবে না, জায়গা ভরাট হয়ে গেছে, তো আমি এই জায়গাটাই করছি। কোয়েশ্চেন্সটা কি বলেছিল একটু বলো আমাকে। কোয়েশ্চেন্সটা বলেছিল যে আচ্ছা, একটা ঘনকের ভেতরে হচ্ছে এটা একটা ঘনক, ঠিক আছে, এটা একটা ঘনক। এবারে আমি এর সামনের ফেসটাই জাস্ট আঁকছি, ঠিক আছে, সামনে থেকে যেটা দেখা যায় বেসিক্যালি। তো এর মধ্যে এরকম যদি একটা গোলক থাকে, ঠিক আছে, গোলক থাকে, তাহলে এই গোলকের যে ব্যাস হবে সেই ব্যাসটা কিন্তু ডেফিনেটলি একটা মানে ঘনকটার কিন্তু একটা সাইডের সমান হবে। তাহলে এই গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে আর, এই গোলকের ব্যাসার্ধ কিন্তু আর বলেছে, তাহলে ব্যাস কি হবে? ব্যাস নিশ্চয়ই হচ্ছে 2r হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে সেক্ষেত্রে এটা কত নম্বরের কোয়েশ্চেন? এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তো এখানে হচ্ছে তাহলে গোলকের আয়তন কত? সেখানে গোলকের আয়তন বলে দিয়েছে 4/3 পাই আর কিউব, এটা বলে দিয়েছে, ওকে। আর তাহলে ঘনকের আয়তন কি হবে? ডাইরেক্ট বের করা যায় তো। ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন আমরা জানি হচ্ছে বাহুর কিউব, বাহু এখানে কত? 2r, তার হোল কিউব মানে কত হচ্ছে? আচ্ছা, এই একক আমি লিখলাম না, একক লেখাটা এখানে ম্যান্ডেটারি নেই, মানে দরকার নেই, এখানে এমসিকিউ করছো, তোমাকে জাস্ট আনসারটা দেখাতে হবে। তো এটা 8r কিউব, এত ঘন একক, তাও লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এটাও ঘন একক রয়েছে। আচ্ছা, তাহলে এবারে হচ্ছে এদের আয়তনের অনুপাত কি হবে? প্রথমে ঘনককে রেখেছিল, প্রথমে ঘনক, তারপরে হচ্ছে গোলক। ঘনক হচ্ছে তোমার 8r কিউব ইস টু 4/3 পাই আর কিউব। এখান থেকে সলভ করলে আমরা যেটা পাবো, এইটা পুরোটা যদি সলভ করি, এখানে 8-এর সাথে 4 কেটে গেল, এখানে 2 থাকলো। আচ্ছা, এই r এর কিউবের সাথে r এর কিউব কেটে গেল, তাহলে এখানে থাকলো পরে 2 × 3 ইস টু এটা হচ্ছে পাই, মানে এখান থেকে হয়ে গেল 6 পাই। তাহলে 6 পাই ইজ দ্য রাইট আনসার। এখানে কত নম্বর অপশন? সেটা হচ্ছে অপশন নাম্বার সি। তাহলে আমরা অপশন নাম্বার সি পেলাম। দেখো এখানে 6 পাই বেরিয়েছিল, ঠিক আছে। তারপরে লাস্ট কোয়েশ্চেন্সটা কি বলেছে? লাস্ট কোয়েশ্চেন্সটা বলেছে 9, 10, 12, 15, x + 1, x + 3, 32, 35, 36, 40। এই ডেটাগুলোকে দেখো ঊর্ধ্বক্রমেই কিন্তু সাজানো রয়েছে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, এইভাবে সাজালে মধ্যমাটা কত হবে? মধ্যমা বলে দিয়েছে অবশ্য 20, তাহলে মধ্যমা যদি 20 হয় তাহলে x এর ভ্যালু কত? ওকে, নো প্রবলেম। তাহলে চলো এখান থেকে আমরা সবার আগে দেখে নিই যে কতগুলো ডেটা রয়েছে। ডেটা রয়েছে 10টা ডেটা। তাহলে 10টা ডেটা যদি হয়, আমরা খুব ভালো করে জানি যতগুলো ডেটা হয়, যদি n নাম্বার অফ ডেটা যদি দেওয়া থাকে, তাহলে
কোন ডেটাগুলোকে আমরা বেসিক্যালি মধ্যমা হিসেবে ধরবো, সেটা হচ্ছে তোমার n/2 প্লাস n/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, মানে আমি একটুখানি ভেঙে দেখিয়ে দিই তোমাদের সুবিধা হবে। এখানে হচ্ছে 6 নম্বরের কোয়েশ্চেন্স বলছে ধরো n ইজ ইকুয়াল টু এখানে কতগুলো ডেটা রয়েছে, 10টা ডেটা। ওকে, নো প্রবলেম। তাহলে মধ্যমাটা কি হবে, মধ্যমার কনসেপ্ট আমরা কি জানি, মধ্যমা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে n/2 এততম প্লাস n/2 প্লাস 1 এততম ডেটা বা এততম যা দিয়েছে আর কি তত্ত্ব, ডিভাইডেড বাই 2। এটা ইজ ইকুয়াল টু কি হবে, 10/2 এততম প্লাস এটা হচ্ছে 10/2 প্লাস 1 এততম এততম সংখ্যা। তো এবারে হচ্ছে এটা পঞ্চম মানে 5তম সংখ্যা, আর এটা হচ্ছে তোমার ধরো 6তম সংখ্যা হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। তাহলে 5তম সংখ্যায় দেওয়া আছে কত, 5তম সংখ্যায় দেওয়া আছে হচ্ছে x প্লাস 1, x প্লাস 1, আর এটা হচ্ছে x প্লাস 3। ঠিক আছে, x প্লাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে মধ্যমাটা আমরা এখান থেকে খুব অনায়াসে পেয়ে যেতে পারি 2x প্লাস 4 ডিভাইডেড বাই 2। এখান থেকে সলভ করলে x প্লাস 2 বেরিয়ে আসছে আনসার, মানে এখান থেকে। এবার সুতরাং এইটাই তোমাকে বলে দিয়েছে, এই x প্লাস 2টাই তোমাকে বলে দিয়েছে 20। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কত পাচ্ছ, 20 মাইনাস 2, এটা হচ্ছে 18। তোমরা মনে করো না অঙ্কটাকে এত বড় করে করতে হবে, তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে কিন্তু এইভাবে করা। ওকে, তাহলে তোমাদের কিন্তু এইখানে যে কটা শর্ট কোয়েশ্চেন্স অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন্স থাকলো সব কটাই রেডি হয়ে গেল। এবারে আমরা যাব হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন, মানে 2 মার্কসের কোয়েশ্চেন। 2 মার্কসের কোয়েশ্চেন বেসিক্যালি থাকে হচ্ছে মানে 4 নম্বরে। এবার 4 নম্বরে হচ্ছে দেখবে তোমার টোটাল 12টা কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকবে, তার মধ্যে 10টা কোয়েশ্চেন্স করতে হবে যে কোনো। এবার তোমরা যে কোনো 10টা কোয়েশ্চেন্স করতে পারো, প্রত্যেকটা কোয়েশ্চেনের মান 2, টোটাল 10টা অর্থাৎ 20 মার্কস থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 20 মার্কস কিন্তু অ্যাটেন্ড করা মোস্ট ইম্পর্টেন্ট, সো বি কেয়ারফুল। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন্সটা কি বলেছে, ফার্স্ট কোয়েশ্চেন্সটা তোমাদের বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ জায়গা, 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো মিক্স ফ্র্যাকশন একটা কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে, আমি একটুখানি দেখিয়ে দিই, এইখানেই আমি কোশ্চেন আনসারটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে ব্যাপারটা হচ্ছে তোমাকে পি কত দিয়েছে, পি দিয়ে দিয়েছে হচ্ছে 10,000 টাকা, পি দিয়েছে 10,000 টাকা। আচ্ছা, আর দিয়ে দিয়েছে হচ্ছে 10% অর্থাৎ সুদের হার, বার্ষিক সুদের হার। আর এখানে যে টিটা দিয়েছে, এই টি মানে এখানে বেসিক্যালি এন দিয়ে ইন্ডিকেট করায়, সেটা হচ্ছে 2.5 বছর। ওকে, এবার এটার একটা ফর্মুলা রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে যে এর অ্যামাউন্ট যেটা আসবে এ, সেটা ইজ ইকুয়াল টু কিন্তু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, এইটা হচ্ছে 2 বলেছে, আমি ডাইরেক্ট লিখে নিলাম এই জায়গাটা, টু দি পাওয়ার 2। ঠিক আছে, যতটা হোল নাম্বার আসবে সেই হোল নাম্বারটাকে এখানে বসিয়ে নাও। এবার এখানে যে ফ্র্যাকশন দেখতে পাচ্ছ 1/2, এখানটায় কি করতে হবে, আবার 1 প্লাস আর বাই 100 লিখবে না, আর ইন্টু 1/2, মানে এই যে ফ্র্যাকশনটা এখানে গুণ করে দাও, করে ডিভাইডেড বাই 100 করে দাও, ব্যাস। এইটাকে ক্যালকুলেশন করলে তুমি অ্যামাউন্টটা পেয়ে যাবে। সেই অ্যামাউন্ট থেকে যদি তুমি পিটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ তুমি যদি আসল টাকাটাকে বাদ দিয়ে দাও, তাহলেই কিন্তু তুমি চক্রবৃদ্ধির সুদটা পেয়ে যাবে। তাহলে পি ইজ ইকুয়াল টু কত, 10,000। এখানে 1 প্লাস আর মানে কত, আর মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই এটা 100 স্কোয়ার, এটা 1 প্লাস আর বাই 2 মানে হচ্ছে 10/2, হয় হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। আমি একটু ডাইরেক্ট করছি অঙ্কটাকে, অনেকগুলো অঙ্ক আছে তো তাই। সো এরপর হচ্ছে আমি 10-এর 0 আর এখানে 100-এর 0 কেটে দিলাম। তাহলে এখানে আমরা এখন পেলাম হচ্ছে 1/10 তার স্কোয়ার, আর এইখানে পেলাম হচ্ছে 5-এর সাথে 100 কেটে দিলে এখানে নিচে 20 পড়ে থাকে। তাহলে এখান থেকে আমরা এখন পেলাম হচ্ছে 1/20, মানে 1 প্লাস 1/20।
এবার এখান থেকে 10,000 টাকা ইন্টু এখানে হচ্ছে তোমার সলভ করলে 11/10 তার স্কোয়ার ইন্টু এখানে সলভ করলে তুমি 21/20 পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটাকে ক্যালকুলেট করো, যেটা আছে সেটা ইউনিট হচ্ছে টাকা। আচ্ছা 10,000 ইন্টু 11 স্কোয়ার কত হয় 121 হয় না, আর এটা 10 স্কোয়ার হচ্ছে 100 ইন্টু 21/20 এত টাকা। ক্যালকুলেট করো এবার, এই 3টে শূন্য এখানে 3টে শূন্যের সাথে কেটে দাও। আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই কালিটা নিই, ঠিক আছে। এখানে 2 এর সাথে তুমি এটা কেটে দাও, তাহলে এখানে 5 আসছে, তাহলে এখানে পড়ে থাকলো লাস্টে কি 5 ইন্টু 121 ইন্টু 21 এত টাকা, এটা পড়ে রয়েছে। এবার আমি কি দেখতে পাচ্ছি, আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেশনস করব। তাহলে 21 ইন্টু 21 হয় হচ্ছে তোমার 441, 441-এর 41 হাতে 4, 21 একে 21, 21 4 হচ্ছে 25, তাহলে এইটা, আর তার আগে একটা 5 গুণ আছে, তাহলে 5 গুণ এটা। আচ্ছা 41 ইন্টু 5 কত হয়, 41 ইন্টু 5 হয় হচ্ছে তোমার, তোমরা আবার এইভাবে ক্যালকুলেশন করতে যেও না, আমাদের প্র্যাকটিস আছে তাই ক্যালকুলেশন তাড়াতাড়ি করছি। আচ্ছা 41 ইন্টু 5 কত হয় 205, 20505 এখানে থাকলো, আর 2 এখানে থাকলো, 5 25 125, 125 আর 2 হচ্ছে 127, তাহলে এত টাকা আমরা পেলাম এখানে অ্যামাউন্টটা। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা হচ্ছে এ মাইনাস পি, সেখান থেকে এটা পেলাম হচ্ছে 12705 মাইনাস এখানে 10,000 টাকা দিয়েছিল, তাহলে এত টাকা এখান থেকে ক্যালকুলেট করলে 2705 এত টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে, আচ্ছা ওকে, তাহলে এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা আমি একটা কাজ করি, একটুখানি ওপরে তুলে দিই, কারণ না হলে বুঝতে পারবে না তোমরা, এর বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে আমার ছবি চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে একটু ওপরে তুলে দিলাম, তাহলে সিআই ইকুয়ালস টু কি পাবো, তাহলে এ মাইনাস পি, সেখান থেকে আমরা পাচ্ছি 12705 মাইনাস 10,000 এত টাকা, তাহলে সেখান থেকে আমি ডিরেক্ট পেতে পারি 2705 এত টাকা। এটাই হচ্ছে এখানকার রাইট আনসার। ক্লিয়ার? তাহলে তোমার এই মানে এই কোয়েশ্চেনের যে আনসারটা আমরা পেলাম সেটা হচ্ছে 2705 টাকা। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে তোমাদেরকে, এটা খুবই ইজি কোয়েশ্চেন, এটা বইয়ের কোয়েশ্চেন, তোমরা খুব ভালোভাবে জানো। একদম লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে এই কোয়েশ্চেনটা ছিল, ওকে, লাস্ট এক্সারসাইজের। তাহলে চলো আমরা অন্য একটা পেজে যাই, কারণ এই পেজে আর করা সম্ভব নয়। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 2 ছিল এটা, তা কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 2 তে যেটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার এর তো নির্দিষ্ট বীজ আছে। আচ্ছা আমি একটা কাজ করি, এইটা তো বলে দিয়েছে, এবারে এইটাকেই আমি যদি বীজের রেসপেক্টে এক্সপ্রেস করি সেটাকে কিভাবে লেখা যেতে পারে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0, যেখানে হচ্ছে আলফা বিটা হলো দুটি বীজ, মানে এই সমীকরণে দুটি বীজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যদি আমি এই দুটো সমীকরণকে তুলনা করি, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাব -1, আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাব 1। ওকে, আচ্ছা এবার আমাকে এমন একটা সমীকরণ এখন খুঁজতে হবে যার দুটো বীজ হচ্ছে এই দুটো বীজের স্কোয়ারের সমান। আচ্ছা ভালো কথা, তা চলো তাহলে নতুন যে সমীকরণটা আমরা পেতে চলেছি, আচ্ছা তাহলে এখন নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হবে, দ্বিঘাত সমীকরণটি হবে হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া আছে এখানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার কিন্তু দুটি বীজ। ক্লিয়ার? এই দুটো বীজ হচ্ছে এই যে সমীকরণটা, এই সমীকরণের দুটো বীজ। তো সেক্ষেত্রে এবার এটাকে সলভ করব। এক্স স্কোয়ার মাইনাস, এটা একটু ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এটাকে করে নিতে পারি হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। এবার তুমি লক্ষ্য করো এখানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -1 পেয়েছি। তাহলে এখানে কি লেখা যায় এটা, যে এটা -1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা মানে 1 পেয়েছি। ওকে, প্লাস আলফা বিটা মানে হচ্ছে 1 তার স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানটা সলভ করতে পারি, এটা দেখো যে কোনো মাইনাস সংখ্যার স্কোয়ার সবসময় প্লাসই হয়, তাহলে এখানে 1 এর স্কোয়ার ডেফিনেটলি 1 হবে, মাইনাস এটা 2 হয়ে যাবে ইন্টু এক্স প্লাস এটা 1 হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এখানে পেয়ে গেলাম -1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সেখান থেকে আফটার অল পেলাম এই যে মাইনাসে মাইনাসে হয় প্লাস ইন্টু এক্স, 1টা লিখতে হয় না, প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। তাহলে 2 নম্বরের কোয়েশ্চেন্সটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল। এবার এইখানটায় আমি 3 নম্বরের কোয়েশ্চেন্সটা করে ফেলছি। ওকে, তো 3 নম্বরের কোয়েশ্চেন্সটা বলেছে কি, 3 নম্বরের কোয়েশ্চেন্সটা বলেছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতিতে রয়েছে। এই যে ক্রমিক কথাটা যখনই ইউজ করবে মানে এই একটা সংখ্যাকে, মানে এই যে মাঝখানের দিকে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে দুবার লিখতে হবে। সেটা কিভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। তাহলে এক্স আর ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করতে হবে, দুটোর আলাদা আলাদা করে তোমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা করে নিই। তাহলে এখানে হচ্ছে 3 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে, যে এক্স, 12, y, 27 এরা ক্রমিক সমানুপাতিতে থাকলে, ক্রমিক সমানুপাতে থাকলে তাহলে আমরা কি জানি যে x/12 যা হবে 12/y ও তাই হবে, y/27 ও তাই হবে। ওকে, এবার এগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করে সলভ করব। তাহলে এই দুটোকে প্রথমে নিই। তাহলে 12/y ইকুয়ালস টু y/27। তাহলে এখান থেকে আমরা করতে পারি এই যে ক্রস মাল্টিপ্লিকেশনে কি পাবো, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 ইন্টু 12। ধনাত্মক যেহেতু বলেছে তাই y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ করবো না, শুধুমাত্র রুট দেব 27 ইন্টু 12। এবার এটাকে যদি একটু ভাঙি আমরা পাবোটা কি, 27 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, আর এখানে হচ্ছে 12 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা এখানে কটা 3 আসছে, এখানে 3টে, এখানে একটা, চারটে 3, সেখান থেকে রুটের বাইরে দুটো 3 বেরিয়ে আসবে, আর এখানে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, 3 3 9 2 18 হয়ে গেল। তাহলে y এর ভ্যালু কত হলো, 18। এবারে আমার কি করতে হবে, এই ফার্স্টের দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। আবার আমরা কি করব, আরে অটা ভ্যানিশ হয়ে গেল কি করে, আবার কি করতে হবে না x/12 12/y পেয়ে গেলাম। তাহলে x ইকুয়ালস টু কি পাচ্ছি, 12 ইন্টু 12 ডিভাইডেড বাই y। আরে y এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি গো, কত 18 পেয়ে গেছি না, এটাকে কাটো, 3 6 18, আর এখানে 6 2 12, এখানে 3 এর সাথে 12 যদি কাটি তাহলে কত পাবো, 3 4 12 পাচ্ছি। তাহলে সেখান থেকে আমরা 8 পেয়ে যাব। তাহলে সুতরাং x ইকুয়ালস টু আমরা এখান থেকে 8 পেয়ে গেলাম। তাহলে একটা y ইকুয়ালস টু পেলাম হচ্ছে তোমার এই y ইকুয়ালস টু পেলাম হচ্ছে 18, আর x ইকুয়ালস টু পেলাম 8। এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, এই দুটো ভ্যালুই তো বের করতে বলেছিল আমাদেরকে। তাহলে নেক্সট অঙ্ক আমরা কি দেখতে পাচ্ছি, 4 নম্বরের কোয়েশ্চেন্স। 4 নম্বরের কোয়েশ্চেন্সটা কি, 4 নম্বরের কোয়েশ্চেন্সটা বলেছে যৌগিক ভেদে উপপাদ্যটি বিবৃত করো। এটা নিশ্চয়ই বইতে রয়েছে, তোমরা একটু দেখে নিও, ওখানে পরিষ্কার করে লেখা আছে।
আমি আর এটা করাচ্ছি না, আমরা নিউমেরিক্যালসের দিকে এগোচ্ছি। 5 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলেছে, m ইজ ইকুয়াল টু রুট ওভার অফ n ডিভাইডেড বাই n প্লাস বি। সো যদি সেটাই হয়ে থাকে তাহলে n কে m এবং b এর দ্বারা হচ্ছে প্রকাশ করতে হবে। এখানে কি করা আছে, এখানে m কে n আর b এর মাধ্যমে প্রকাশ করা আছে। তোমাকে এবারে যেটা করতে হবে n কে m আর b এর রেসপেক্টে প্রকাশ করতে হবে। তাহলে চলো প্রকাশ করি। নেক্সট আরেকটা পেজ নিই। আচ্ছা, এটা বোধহয় 4 নম্বরের কোয়েশ্চেন্স বলেছে, একটু আমরা টেস্ট পেপারটা দেখে নিই। না, 5 নম্বরের কোয়েশ্চেন্স বলেছে। ওকে, চলো 5 নম্বরের কোয়েশ্চেন্সটা তাহলে কি পেলাম। 5 নম্বরের কোয়েশ্চেন্সটা তোমাকে বলে দিয়েছে m ইকুয়ালস টু, সরি একটু ইরেজ করে নিই এটাকে। ওকে, চলো তোমাকে কি বলেছিল, m ইকুয়ালস টু রুট ওভার অফ, এটা ছিল হচ্ছে n ডিভাইডেড বাই n প্লাস বি, এরকমই কিছু একটা বলে দিয়েছিল। ওকে, এবারে আমরা এখান থেকে কি পেতে পারি, এবারে আমরা এখান থেকে যেটা পেতে পারি, সুন্দর করে করি আমরা জিনিসটাকে। এবারে এখানে m স্কোয়ার ইজ ইকুয়াল টু n বাই n প্লাস বি, কেন, আমি উভয় পক্ষে বর্গ করেছি, উভয় পক্ষে বর্গ করে আমরা এটাই পেলাম। ঠিক আছে, এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখতে পাবো হচ্ছে m স্কোয়ার ইন্টু n প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে n। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে আমরা যেটা দেখতে পাবো এখান থেকে যে m স্কোয়ার ইন্টু n প্লাস বি ইন্টু m স্কোয়ার ইকুয়ালস টু n। তারপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে m স্কোয়ার n মাইনাস বি n, এক পাশে নিলাম আর ও পাশে নিলাম হচ্ছে মাইনাস বি ইন্টু এম স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা এইখানটায় লিখছি। এরপর আমরা কি দেখতে পাবো, এরপর আমরা যেটা দেখতে পাবো n কমন নিয়ে নাও, মাইনাস nটা কমন নাও, তাহলে এখানে আর mটা আগে বসবে না, mটা আগে বসবে না, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস এম স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু মাইনাস বি ইন্টু এম স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, এখান থেকে আমরা n ইজ ইকুয়াল টু যেটা পাবো বি এম স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে রাইট আনসার। দেখো এখন n কে আমরা b এবং m এর রেসপেক্টে প্রকাশ করলাম, এটাই হচ্ছে আনসার হবে এটার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 6 নম্বরের কোয়েশ্চেন্স। 6 নম্বরের কোয়েশ্চেন্সটা একটু আমরা দেখে নিই। 6 নম্বরের কোয়েশ্চেনটা বলেছে এবিসি একটা এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, এর পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে বিএসি ইজ ইকুয়াল টু 85 ডিগ্রি আর বিসিএ ইজ ইকুয়াল টু হচ্ছে 55 ডিগ্রি, তাহলে ওএসি এর মান কত হবে। তাহলে চলো করা যাক। ওকে, তাহলে কি বলেছে কোয়েশ্চেন্সটা একটুখানি আমি টেস্ট পেপার থেকে দেখে নিই। এখানে বলেছে একটা এবিসি একটা পরিকেন্দ্র রয়েছে, পরিকেন্দ্র মানে কি, নিশ্চয়ই বৃত্তের ভেতরে ত্রিভুজটা রয়েছে, এই যে এটা হচ্ছে বৃত্তের ভেতরে ত্রিভুজ রয়েছে। তাহলে এ বি সি, এ এটা বি এটা সি, আর পরিকেন্দ্র হচ্ছে ও। এইবারে বলছে যে বিএসি অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু কত বলেছে, 85 ডিগ্রি বলেছে, 85 ডিগ্রি বলেছে। আর অ্যাঙ্গেল বিসিএ ইজ ইকুয়াল টু বলেছে 55 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিএ ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি বলেছে। ঠিক আছে, অ্যাঙ্গেল বিসিএ ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি বলেছে। তাহলে অ্যাঙ্গেল ওএসি ইজ ইকুয়াল টু কত হবে, আমি কি করব, আমি এখান থেকে সুন্দর করে টেনে নেব, আমি এখান থেকে একটা সুন্দর করে লাইন টেনে নেব, এখান থেকেও তাই করব। ঠিক আছে, তাহলে এখানে কি করব, এখানে একটা সুন্দর করে লাইন টেনে নিয়েছিলাম আর এখান থেকেও একটা লাইন টেনে নিয়েছিলাম, আমি একটা অন্য কালার ব্যবহার করলাম, বুঝতে সুবিধা হবে তোমাদের। ফার্স্টে আমরা কি করব, দেখো এইটা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে কত 55 ডিগ্রি, আর এইটা ইজ ইকুয়াল টু মানে এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 85 ডিগ্রি, 85 আর 55। তাহলে একটা যদি এই গোটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ, এটা ইজ ইকুয়াল টু কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যাঙ্গেল
এ বি সি কিন্তু দেওয়া নেই, অ্যাঙ্গেল এ বি সি প্রথমে বের করতে হবে। আচ্ছা এখানে বিএসি কত বলেছে 85 ডিগ্রি, আর এখানে হচ্ছে 55 ডিগ্রি বলেছে, এটা ইজ ইকুয়াল টু তোমাকে কি বলছে 180 ডিগ্রি, তাই তো? আচ্ছা সেখান থেকে অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু কত পেলাম, অ্যাঙ্গেল এবিসি প্লাস 85 প্লাস 55 কত হয় 140, তাই তো? 140 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা সেখান থেকে আমরা অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু কত পাবো, এটা এই পাশে গেলে আমরা 40 ডিগ্রি পাবো, আমি আর আলাদা করে দেখছি না, তাহলে 40 ডিগ্রি পেয়ে গেলাম। এরপর আমার নেক্সট কাজ কি আছে, নেক্সট কাজ হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বের করা, এই অ্যাঙ্গেলটাকে বের করা। এই অ্যাঙ্গেলটা দেখো একই বৃত্তচাপের ওপর অবস্থিত, এই যে একই বৃত্তচাপ, অসাধারণভাবে আমি আর্কটা করছি বাবা। আচ্ছা একই বৃত্তচাপের ওপর অবস্থিত, দেখো কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ আছে বা বৃত্তস্থ কোণ, যেটা খুশি বলতে পারো তোমরা। তো এদের মধ্যে সম্পর্কটা কি আমরা জানি যে অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি, এটা হবে। তাহলে সেখান থেকে আমরা 2 ইন্টু এটা 40 ডিগ্রি পেয়ে গেলাম, সেখান থেকে এটা 80 ডিগ্রি হয়ে গেল, তাই তো? আচ্ছা অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি হয়ে গেল। এবারে আমি এখানে একটু এই দুটো অ্যাঙ্গেল সম্পর্কে বলি। তুমি দেখো এই যে ও থেকে এ পর্যন্ত দূরত্ব আর ও থেকে সি পর্যন্ত যে দূরত্ব দুটো রয়েছে, এই দুটো হচ্ছে একই বৃত্তের দুটো ব্যাসার্ধ। তাহলে আমি যদি ত্রিভুজ ও এ সি এর কথা বলি, তাহলে এখানে হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ডেফিনেটলি সেম হবে, কারণ সমান বাহু সমান কোণ উৎপন্ন করে, এটা আমাদের জানাই আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই মানে এই স্ট্রাকচার থেকে আমরা যেটা বলতে পারি যে অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ, এটা বলতে পারি কি? হ্যাঁ বলতে পারি, ভালো কথা। তাহলে এখন ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল এ ও সি, এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বলতে পারি ডেফিনেটলি। তাহলে সেখান থেকে আমরা 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ সি প্লাস হচ্ছে এ ও সি মানে হচ্ছে কত 80 ডিগ্রি, তাহলে সেটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হচ্ছে। সেখান থেকে আমরা 2 ইন্টু ও এ সি ইজ ইকুয়াল টু এটা 100 ডিগ্রি হয়ে গেল। সেখান থেকে আমরা ও এ সি ইজ ইকুয়াল টু কি পেয়েছি 50 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আনসার এখানে, ক্লিয়ার? এটাই এখানে কিন্তু আনসার হলো। তাহলে বুঝতে পারলে আশা করি, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক ছিল। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে, 7 অঙ্কটা দেখো, 7 অঙ্কটা পড়ো। 7 অঙ্কটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, পরিষ্কার মেনশন করে দিয়েছে এবি হচ্ছে ব্যাস। তাহলে সি হচ্ছে বৃত্তের ওপর এমন একটি বিন্দু যেখানে বি ও সি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, প্রমাণ করো যে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। তাহলে চলো সলভ করা যাক অঙ্কটাকে। তাহলে এখানে বলেছে কি, এটা 7 নম্বরের প্রশ্ন। তোমাকে একটা বলেছে বৃত্তস্থ ত্রিভুজ বলেছে মেবি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের ও হচ্ছে একটা কেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে ব্যাস, ব্যাস মানে হচ্ছে সব থেকে বৃহত্তম জ্যা যেটাকে বলি তাকেই আমরা ব্যাস। তাহলে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ব্যাস। আচ্ছা সি হচ্ছে একটা বিন্দু ওপরে যে এমন হবে যার জন্য এই যে অ্যাঙ্গেলটা, ওহো অন্য স্লাইডে চলে গেছিলাম। আচ্ছা এই অ্যাঙ্গেলটা বলছে নাকি 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত বলছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি বলেছে। ওকে, আমায় বেরটা কি করতে বলেছে আমরা একটুখানি দেখে নিই। আমাদের বের করতে বলেছিল অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু, পেয়ে গেলাম তো। বের কি করতে বলেছিল অ্যাঙ্গেল এবিসি, তাহলে অ্যাঙ্গেল এবিসি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। চলো অ্যাঙ্গেল এবিসি বের করি। এ বি সি মানে এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে।
এটা করা খুবই সহজ, কেন বলো তো? এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব আর কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব দুটোই তো ব্যাসার্ধকে ইন্ডিকেট করছে। তাহলে আমি যদি এইটা যদি বলি আমরা, ও সি বি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, কোনো ভুল কিছু হবে না, করাই যায় এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখন কথা হচ্ছে অ্যাঙ্গেল ও সি বি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল ও বি সি, এটা বলতে পারি। আমাকে কি বের করতে বলেছে? অ্যাঙ্গেল ও বি সি, মানে অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল ও বি সি একই জিনিস, ঠিক আছে? অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু কিন্তু অ্যাঙ্গেল ও বি সি, ঠিক আছে? একটু বুঝে নিতে হবে জিনিসটাকে। তাহলে এখানে আচ্ছা, তাহলে ত্রিভুজ ও সি বি এর দেখতে গেলে অ্যাঙ্গেল সি ও বি প্লাস অ্যাঙ্গেল ও সি বি প্লাস অ্যাঙ্গেল ও বি সি ইকুয়ালস টু কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে অ্যাঙ্গেল সিওবি তো 120 ডিগ্রি তোমাকে বলেই দিয়েছে। আর এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান, কিন্তু চেয়েছে কাকে? ওবিসি বের করতে হবে আমাকে, ঠিক আছে? ওবিসি বের করতে হবে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে সেটাকে লিখতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল ওবিসি, লেখা যায় এটা 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা এই 120কে ওপাশে পাঠালাম, মাইনাস 120 হয়ে গেল। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল ওবিসি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে সেখান থেকে পেলাম 60 ডিগ্রি। তাহলে এখন দেয়ারফর আমরা বলতে পারি অ্যাঙ্গেল ওবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 60/2, মানে হচ্ছে 30 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? এটাই আমাকে বের করতে বলেছে। আচ্ছা, ওবিসি ইজ ইকুয়াল টু, তো আমরা জানি যে এবিসি অ্যাঙ্গেল, তাহলে সুতরাং অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু কিন্তু 30 ডিগ্রি, এটাই তোমাকে প্রুফ করতে দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন 8 নম্বরের প্রশ্ন বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 4x, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 7x ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 5y ডিগ্রি আর অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু হচ্ছে y ডিগ্রি হলে x ইজ টু y এর ভ্যালু কত হবে? তাহলে চলো করে ফেলি আমরা। তাহলে 8 নম্বরের প্রশ্ন, তাহলে 8 নম্বরের প্রশ্ন কি দেখতে পাচ্ছি? এইটা তো আমরা একটু টেস্ট পেপারে দেখে নিই, কারণ ওখানে তো দেখা সম্ভব নয় এখন। আচ্ছা, একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তস্থ চতুর্ভুজ র্যান্ডম একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিলাম। তা এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? এবার এখানে অ্যাঙ্গেলগুলো কি কি দিয়েছে? অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 4x ডিগ্রি দিয়েছে, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 7x ডিগ্রি দিয়েছে, 7y ডিগ্রি মেবি, সরি না, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 7x ডিগ্রি দিয়েছে। এক মিনিট, আমি পুরোটা মুছি, এমনিতে ওইটুকু জায়গা মোছা যাচ্ছে না। আচ্ছা, একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, যাক এই মানে এই বৃত্তটা একটু আগে থেকে প্রমিনেন্ট হয়েছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে অ্যাঙ্গেল এ বলে দিয়েছে 4x ডিগ্রি, অ্যাঙ্গেল বি বলে দিয়েছে 7x ডিগ্রি, তাই না? আর অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত বলেছে? 5y ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে y ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে অপোজিট দুটো কোণের যোগফল সব সময় 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে এটা লেখা যায় যে 4x প্লাস 5y ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা 1 নম্বর। এবার নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু, এটাও 180 ডিগ্রি। সেখান থেকে আমরা অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু কত পেয়েছি? 7x ডিগ্রি
প্লাস এডিসি ইজ ইকুয়াল টু কি দিয়েছি ওয়াই ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 180 ডিগ্রি আসছে, তাই তো। আচ্ছা ডিগ্রিগুলোকে তুলি, দেখতে ভালো লাগছে না। তাহলে 7x প্লাস ওয়াই ইকুয়ালস টু 180 ডিগ্রি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার এই দুটোকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এটা যে 4x প্লাস 5y ইকুয়ালস টু 7x প্লাস ওয়াই, এটা লেখা যায়। তাহলে এক্স এর পার্টটাকে এক জায়গায় নিয়ে আসো, এক্স এর পার্টটাকে এক পাশে নিয়ে আসো, এক্স এর পার্টটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম, আর ওয়াই এর পার্টটাকে আমরা আরেক পাশে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি মাইনাস এটা 3x, এটা পাচ্ছি হচ্ছে -4y। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এখানে পাচ্ছি x বাই ওয়াই ইকুয়ালস টু 4/3। তাহলে সেক্ষেত্রে x ইস টু ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি 4:3। খুব সুন্দরভাবে কিন্তু আমরা বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন তোমাকে বলে দিয়েছে 9 নম্বরের কোয়েশ্চেনটা। 9 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে, 9 নম্বরের কোয়েশ্চেনটা বলছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল হচ্ছে সরলরেখা এবি এবং এসি কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এপি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, কিউসি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার, আর পিবি ইজ ইকুয়াল টু এ কিউ। তাহলে পিবি এর দৈর্ঘ্য কত হবে? এটা খুব সুন্দর কোশ্চেন। 9 নম্বরের কোশ্চেনটা, একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এই ত্রিভুজের এবিসি এবিসি এবার বিসি বাহুর সমান্তরালে পি কিউ রয়েছে, বুঝতেই পারছো। এবার এখানে বলে দিয়েছিল এ কিউ হচ্ছে সমান পিবি বা বিপি, হ্যাঁ পিবি লিখলাম। যাই হোক, আমাকে বের করতে হবে কি এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। এই বাহুটার এই বাহুটা তো সমান বলে দিয়েছে, এপি ইজ ইকুয়াল টু 4 আর কিউসি ইজ ইকুয়াল টু 9 বলে দিয়েছে তোমাদের। তাহলে এখান থেকে আমরা কিভাবে সলভ করব? আচ্ছা আমরা যখন সদৃশ্যতা পড়েছি সেই সদৃশ্যতাতে একটা রুলস ছিল, যেই রুলসের মাধ্যমে আমরা বলতে পারি মানে দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে এপি এখানে এপি বাই পিবি, এপি বাই পিবি এটাকে লিখতে পারি আমরা এ কিউ বাই কিউসি, এটা লেখা যায়। তাহলে সেখান থেকে আমরা এপি ইজ ইকুয়াল টু 4 আর পিবি ইজ ইকুয়াল টু আমি জানি না, পিবি ধরে নিলাম। আচ্ছা এ কিউ ইজ ইকুয়াল টু এটাও পিবি আছে ডিভাইডেড বাই কিউসি মানে হচ্ছে 9। তাহলে এখান থেকে আমরা পিবি স্কোয়ার পেয়ে যাচ্ছি, সেটা ইজ ইকুয়াল টু 4 × 9 হবে 36। এখান থেকে পিবি এর ভ্যালু কত পাবো? পিবি এর ভ্যালু পাবো, দৈর্ঘ্যের ভ্যালু সবসময়ের জন্য পজিটিভ হয়, তাই এখানে প্লাস মাইনাস রুট ওভার অফ করবো না, শুধুমাত্র রুট দিয়ে দেবো। তাহলে রুট যদি দিই তাহলে 6, তাহলে 6 একক। ঠিক আছে, 6 একক বা সেন্টিমিটার বলেছে কি? হ্যাঁ সেন্টিমিটার বলেছে, তাহলে সেন্টিমিটার দিয়ে দাও, সুন্দরভাবে সেন্টিমিটার দিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এত সেন্টিমিটার, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন কি বলছে? 10 নম্বরের প্রশ্ন বলছে x একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ, ব্যাসার্ধ বলেছে x একক, এটা কত নম্বরের প্রশ্ন? সরি কত নম্বরের প্রশ্ন? আচ্ছা আমার স্লাইড নেওয়া নেই, আমি একটু স্লাইড নিই তারপরে আবার করছি। ওকে স্লাইড আমাকে নিতে হবে, হোমে যেতে হবে, নিউ স্লাইড, আর একটা নিয়ে রেখে দিই। ওকে চলো, আচ্ছা এখানে তোমার 10 নম্বরের প্রশ্নটা যেটা বলেছিল যে x একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, আমি অর্ধগোলকটাকে আঁকছি, আমি একটা উল্টোনো বাটির মতো সিচুয়েশন মানে বাটির মতো সিচুয়েশন করছি। এটা হচ্ছে একটা অর্ধগোলক যার ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে x একক, ঠিক আছে। আচ্ছা এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে তোমার অর্ধগোলক রয়েছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, আমার হাতের লেখা অতীব জঘন্য, বাংলা হাতের লেখা।
আচ্ছা এটা হচ্ছে তোমার কি হচ্ছে না 2 ইন্টু পাই এক্স স্কোয়ার হচ্ছে, গুড। ওকে 2 পাই এক্স স্কোয়ার হচ্ছে এত বর্গ একক বা বর্গ সেন্টিমিটার, মেবি এক্স সেন্টিমিটার বলেছে না, এক্স একক বলেছে, তাহলে এটা বর্গ একক হবে, এটা বর্গ একক। ওকে ঠিক আছে। আচ্ছা এবার অর্ধগোলকের দেখো, অর্ধগোলকের যে বেসটা রয়েছে, অর্ধগোলকের যে ভূমি রয়েছে, তাহলে অর্ধগোলকটির ভূমির ভূমির ক্ষেত্রফল কত সেটা বলো। ভূমির ক্ষেত্রফল কত পাচ্ছ, সেটা হচ্ছে পাই ইন্টু এক্স স্কোয়ার, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এখন বলছে সমগ্র তলের অর্ধগোলকটির অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত পাচ্ছি, সেটা হচ্ছে 2 পাই এক্স স্কোয়ার প্লাস পাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এত বর্গ একক। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 3 পাই এক্স স্কোয়ার এত বর্গ একক। ঠিক আছে, আচ্ছা ব্যাস এটাই আনসার। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনটা তোমাদেরকে বলে দিয়েছে যে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা কি বলছে, 11 নম্বর প্রশ্নটা বলেছে x ইকুয়ালস টু a cos থিটা b sin থিটা আর y ইজ ইকুয়াল টু a sin থিটা b cos থিটা হলে এইটা প্রুফ করতে হবে। চলো ঝট করে দিই আমরা, অঙ্কটা সহজ আছে। কিভাবে করা যেতে পারে, ওহো আমরা একটা স্লাইড বাদ দিয়ে চলে গেছি, ঠিক আছে নো প্রবলেম। তাহলে লাস্ট হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে কিন্তু 10 নম্বরের প্রশ্ন। এবারে 11 নম্বরের প্রশ্ন কি বলছে, 11 নম্বর প্রশ্ন যেটা বলেছে যে x ইকুয়ালস টু, ফার্স্ট x ইকুয়ালস টু তোমাদের বলবে হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা আর y ইকুয়ালস টু বলে দেবে a sin থিটা মাইনাস b cos থিটা। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে এখন বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা কত, a cos থিটা প্লাস b sin থিটা তার হোল স্কোয়ার প্লাস a sin থিটা মাইনাস b cos থিটা তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমি এর ঠিক নিচেই লিখব কারণ ওই পাশে আমার আর একটা অঙ্ক ধরাতে হবে। a স্কোয়ার, সরি sin স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু a sin থিটা b cos থিটা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা। ওকে, এবার একটু সিম্পলিফাই করো, a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এটা 2ab cos থিটা sin থিটা প্লাস b স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে a স্কোয়ার sin স্কোয়ার থিটা মাইনাস 2ab cos থিটা sin থিটা, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম আর কি, প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা। কি পাচ্ছি এখান থেকে, আচ্ছা দেখো এখানে এটা কিন্তু কেটে যাচ্ছে, তুমি একটা জিনিস দেখেছো এখানে কেটে যাচ্ছে কারণ এটা মাইনাস এটা প্লাস আছে। ওকে, আচ্ছা নেক্সট স্টেপ কি আছে, নেক্সট স্টেপ হচ্ছে তুমি দেখো এইটা আর এটা যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে a স্কোয়ার ইন্টু কি পাচ্ছি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা পেয়ে যাব, আর বি এই যে এই দুটো পোর্শন যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে বি স্কোয়ার কমন নিয়ে নিলে এখানেও কিন্তু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এটা পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটাই প্রুফ করতে দিয়েছিল, ঠিক আছে। ওকে, তাহলে লাস্ট কোয়েশ্চেন কি বলছে,
লাস্ট কোয়েশ্চেন বলেছে √2 cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 আর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু π/2 হলে আলফা আর বিটার ভ্যালু বের করতে হবে। তাহলে চলো করা যাক। এইবারে আমি এই জায়গাটা ইউটিলাইজ করব। এটা 12 নম্বরের প্রশ্ন বলে দিয়েছে, একটু টেস্ট পেপারের হেল্প নেব। 2 cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 বলে দিয়েছে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিই আগে। cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1/√2। তাহলে সেখান থেকে আমরা cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু এটা হচ্ছে cos অফ π/4 পেয়ে যাচ্ছি। সেখান থেকে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু π/4। আচ্ছা, আর এদিকে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু π/2 বলে দিয়েছে। এবার এখান থেকে এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। এই দুটো ইকুয়েশন থেকেই আমরা বেসিক্যালি এখন সলভ করে দেখি কি পাওয়া যায়। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু তো π/2 রয়েছেই, তার সঙ্গে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু π/4 রয়েছে। এটাকে সলভ করলাম, কাটলাম, এটা প্লাস এটা মাইনাস রয়েছে, তাই এখান থেকে 2 আলফা ইজ ইকুয়াল টু π/2 প্লাস π/4 পেয়ে যাচ্ছি। সেখান থেকে 2 আলফা ইজ ইকুয়াল টু এটাকে যদি সলভ করি এখন তাহলে কি পাবো, এটা 2π পাবো, এটা পাই পাবো। সেখান থেকে এটা 3π/4 পেয়ে যাচ্ছি। সেখান থেকে আলফা ইজ ইকুয়াল টু 3π/8 পেয়ে যাব। ক্রস মাল্টিপ্লিকেশনে 2 4 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে সুতরাং এইখানে ধরো ইকুয়েশনটাকে বসাই। দেয়ারফর এই আলফা এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই কি পাবো, আলফা ইজ ইকুয়াল টু 3π/8 দিয়েছে প্লাস বিটা ইকুয়ালস টু π/2 দিয়েছে। তাহলে এখান থেকে বিটা ইজ ইকুয়াল টু π/2 মাইনাস 3π/8। তাহলে এখান থেকে আমরা 8 পাচ্ছি, এটা 4π মাইনাস 3π পেয়ে যাব। সেখান থেকে আমরা π/8 পেয়ে যাচ্ছি। তাহলে বিটা ইজ ইকুয়াল টু এখানে π/8 আর আলফা ইজ ইকুয়াল টু এখানে 3π/8। তাহলে এইভাবেই আমাদের আজকের সেশনটা কমপ্লিট হলো। তো এই সেশনে তোমরা মোটামুটি 1 আর 2 নম্বর দাগের সমস্ত কোয়েশ্চেন্স জানতে পারলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ডেফিনেটলি করতে হবে, আর তার সঙ্গে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। হ্যাঁ, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। ঠিক আছে, ওকে, চলো, আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।